এরই পাশাপাশি আমি প্রত্যাশা করছি বিধানসভার পরিষদীয় ব্যবস্থাপনায় আগামী দিনে ওনার উল্লেখযোগ্য ভূমিকা এ হাউসে আমরা সকলেই পরিলক্ষিত করতে পারব। প্রশ্ন উত্তরে এখন প্রশ্ন আমি প্রত্যাশা করি কার্যসূচি বিধানসভার দপ্তরের ব্যবস্থা মাননীয় মন্ত্রীগণ ওনার উত্তর প্রদানের জন্য দ্বারকাশীলিত প্রশ্নগুলি মানের সদস্যদের নামের পার্শ্বে উল্লেখ রয়েছে। আমি পর্যায়ক্রমে মানের সদস্যগণের নাম ডাকলে তিনি তার নামের পার্শ্বে উল্লেখিত নাম্বার জানাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণ প্রশ্নের মুখী উত্তর প্রদান করবেন। এখন প্রশ্ন উত্তরের সময় মাননীয় সদস্যগণ প্রথমে রঞ্জিত দাস পর্ব আজকের কার্যসূচি ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ কর্তৃক উত্তর প্রদানের জন্য তারকা চিহ্নিত প্রশ্নগুলি মাননীয় সদস্যদের নামের পার্শ্বে উল্লেখ করেছে। আমি পর্যায়ক্রমে তার নামের পার্শ্বে উল্লিখিত নাম্বার জানাবেন। অর্থ বছর শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আগাম কত সংখ্যক পরিবারকে গৃহ নির্মাণের জন্য অর্থ দেওয়া হয়েছে? উত্তর: গত 3টি অর্থ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার মোট 17,674 সংখ্যক পরিবারকে গৃহ নির্মাণের জন্য অর্থ অনুদান দেওয়া হয়েছে। অনুদান দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই সংখ্যক 25টি বসত গৃহ নির্মাণ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী যে আরবানে যে প্রায় 17,000-এর মতো বিশেষভাবে যে এরিয়াগুলোতে অনেকে ঘর করতে পারছে না, তার 2-3টি কারণ আমি এখানে উল্লেখ করি। সেগুলো কিভাবে সমাধান করার মাধ্যমে মাননীয় দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর দিশা আকর্ষণ করছি। প্রথমত হলো যে 2016 থেকে বিশেষভাবে সরকারের প্রথম দিকে পরবর্তী সময় আমাদের সরকার আসার পর এই নগর পঞ্চায়েতগুলো পরিচালিত হচ্ছে, অর্থাৎ 16 থেকে 24 পর্যন্ত পরিচালিত যে সমস্ত পঞ্চায়েতগুলো ছিল নগর পঞ্চায়েত, পৌর পরিষদ, এর টাকা দেওয়া হয়েছিল অ্যাডভান্স, কিন্তু অ্যাডভান্স টাকা দেওয়ার পর অনেকে করেনি বা টাকাগুলো তা কেউ মৃত্যু হয়েছে বা কারো কোনো কারণে তারা সার্টিফিকেট দিতে হবে। এবং ওই সময় অমরপুর নগর পঞ্চায়েতে প্রায় 38,80,800 টাকা এখনো যাদেরকে টাকা দেওয়া হয়েছিল তারা ঘর করেনি। তার জন্য আরবান থেকে তাদেরকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে ইউএলবি থেকে 2 দফায় তাদেরকে এফডিআর কেস করা। এবার তাদেরকে কেস করার জন্য বলা হয়েছিল এটাই। এখন এদেরকে যে কেস দিয়ে দেওয়া হয়েছে, এবার তারা এখানে ঘর করতে পারছে না এবং নতুন যাদেরকে দেওয়া হবে ওরা টাকা যতক্ষণ পর্যন্ত না পরিশোধ করবে তাদেরকে নতুন করে টাকা দেওয়া হচ্ছে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় রয়েছে যে 80-87 ধারা যে বিভিন্ন জায়গা রয়েছে যাদের নামে, তাদেরকেও কিন্তু যেহেতু তাদের পর্চা নেই, তাদের দীর্ঘদিন তারা পুরান বসতি, তারাও ঘর পাচ্ছে না। নতুন যে এবার আমাদের PFAYU 2.0 এই নতুন করে যখন তারা পোর্টালে তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে, সেগুলা থেকে কি হচ্ছে আপনার
ডাটা বেস থেকে সম্পূর্ণ তাদের নাম বাদ করা। এই যে 201 জন অমরপূর্ণ বা এইভাবে বিভিন্ন যে পুর পরিষদগুলো রয়েছে, নগর পুর নিগম রয়েছে, এইভাবে সবখানে এই ঘরগুলো বাদ করছে। আমার যেটা বক্তব্য পরিষ্কার আপনার মাধ্যমে, যে এদেরকে কিভাবে তারা ঘর পেতে পারবে, কারণ এই জটিলতার কারণে এদেরকে ঘর দেওয়া যাচ্ছে না। আবার যারা ঘর সম্পূর্ণ করছে, ওই যে প্রক্রিয়া টাকা তাদের রয়েছে, সেই টাকা পরিশোধ করে না আনা পর্যন্ত তারাও ঘর পাচ্ছে না। অপরাধ ওরা করছে, এরা তো কোনো অপরাধ করেন, তারা ঘরের টাকা এটা পরিষ্কার। তাদেরকে কিভাবে দিয়ে নতুন করে যারা তো কোনো অপরাধ করেনি তারা কেন ঘর থেকে বঞ্চিত হবে, এই বিষয়ে যাতে সুনির্দিষ্ট একটা নীতি নির্ধারণ করে যাতে তাদেরকে ঘর পাওয়া হয়, এটাই আমার সাপ্লিমেন্টারি স্যার। তো সাপ্লিমেন্টারি ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করবো 2 জনের বেশি যাতে না হয়, কারণ আমরা চাইছি এবং সরকার পক্ষও চাইছে যে বেশি করে প্রশ্ন উঠুক এবং তাদের যে কী হচ্ছে এটা আপনারা জানতে যাতে সমস্ত দেশকে দিতে পারে, তার জন্য 2 জন করলে ভালো হবে এবং বাকিরা যাতে সুযোগ পায়। ধন্যবাদ। মাননীয় নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে আমার একটা জিজ্ঞেস, অ্যাফোর্ডেবল হাউজিং প্রজেক্ট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম। যারা নগর এলাকায় থাকে কিন্তু তাদের জায়গা নেই, তাদের জন্য গৃহ নির্মাণের জন্য এই প্রজেক্টটা সেখানে আছে। গভর্নমেন্ট দেবে 2,50,000, বিভিন্ন মডেলে হবে, বাকি টাকা দেবে রাজ্য সরকার। আমি যতটুকু জানি নগর উন্নয়ন দপ্তর থেকে বিভিন্ন মিউনিসিপ্যালিটিগুলোকে এ ধরনের প্রস্তাব সেখানের মধ্যে পাঠানো হয়েছে, কিন্তু এটি এত বড় প্রজেক্ট বা একটা সুযোগ যারা আরবান এলাকায় থাকে তাদের জন্য একটা হাউজিং করার মতো একটা, এই ক্ষেত্রে নগর উন্নয়ন দপ্তরে উদ্যোগ গ্রহণ করতে পেরেছেন, এই বিষয়টা আমি জানতে চাই। অনারেবল স্পিকার স্যার, আমার একটা এটা তো সাপ্লিমেন্টারি মিউনিসিপ্যাল এলাকা, তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল এলাকায় আমাদের 15 নম্বর ওয়ার্ড রিজার্ভ ফরেস্টে পড়েছে এবং এখানে বহু সংখ্যক মানুষ প্রায় 30-40 বছর ধরে বসবাস করছে। গত বছরও আমরা সেখানে ঘর দিতে পেরেছিলাম গরিব মানুষদেরকে, কিন্তু এবছর যেহেতু তাদের কোনো পর্চা নেই এবং তাদের নাম নথিভুক্ত যেখানে তারা বসবাস করছেন, সেখানে কিভাবে আমরা তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিতে পারি, সেই বিষয়ে আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে এই বিষয়টাকে সরলীকরণ করে যাতে বেশি সংখ্যক গরিব পরিবারকে আমরা যাদের নামে পর্চা নেই তাদেরকে যেন আমরা ঘর বরাদ্দ করতে পারি, সেই বিষয়ে তিনি যদি একটু উদ্যোগ গ্রহণ করে গরিব মানুষ উপকৃত হবে। ধন্যবাদ। অধ্যক্ষ মহোদয়, সবকিছুরই একটা নিয়ম নির্ধারিত করা হয়েছে। তো সেই জায়গায় যেমন যে অ্যাডভান্স যে পেমেন্ট করা, সেটা কিন্তু অ্যাডভান্স কাউকেই পেমেন্ট করা হয় না। কিছু রুলস আছে, সেই রুলসের হিসাবে যেমন PMAY 1.0 যখন এই প্রকল্প চালু হয় সেখানে 4টা কিস্তিতে টাকা দেওয়া হয়। তো কীভাবে দেওয়া হয়, যেমন যদি মোট তখন দেওয়া হতো 1,66,666 টাকা, এবং সেখানে যদি দেখা যায় যে ফাউন্ডেশন লেভেল কমপ্লিট হয়েছে, সেই জায়গায় প্রথম কিস্তিতে 20% দেওয়া হতো, অর্থাৎ 33,300 রুপিস। এইভাবে একবার বিভিন্ন লেভেলে লিন্টেল লেভেল কমপ্লিট যদি হয় তাহলে 50,000 দ্বিতীয় কিস্তি, রুফ লেভেল কমপ্লিট যদি হয় 50,000 30%। এইভাবে সম্পূর্ণ যখন হয় তখন চতুর্থ কিস্তি 33,360। একদম এখানে এইভাবে নির্ধারণ করা হয়। কাজেই যে প্রশ্নটা এখানে বলা হয়েছে যে তাদেরকে টাকা দেওয়া যাবে কিনা, আমার মনে হয় এটা কোনো সুযোগ নেই। তাছাড়া কিছু রুলস এখানে শর্ত কিন্তু আছে। সেই শর্তের মধ্যে 1 নম্বর হচ্ছে সুবিধাভোগী তাদের নিজস্ব জায়গা থাকতে হবে এবং বার্ষিক আয় 3 লক্ষ পর্যন্ত হতে হবে
আর সুবিধাভোগী ব্যক্তি কোনো পাকা ঘর থাকা যাবে না। এই যে তিনটা যে পয়েন্ট আমি বললাম, যে বাকি যে জায়গায় যে বিষয়গুলো বলছে ওইগুলো ক্রাইটেরিয়ার মধ্যে যদি না থাকে, আমার মনে হয় সেগুলো অন্য কোনো স্কিমে করা যায় কিনা সেটা সরকার আমরা চিন্তা করবো, কিন্তু এই স্কিমে সেটা সম্ভব হবে না। আরেকটা যেটা আপনি যেটা বললেন মাননীয় বিধায়ক, যে প্রশ্নটা করলেন অ্যাফোর্ডেবল হাউসিং, এখানে টুটার মাধ্যমে কিন্তু আমাদের অলরেডি অ্যাফোর্ডেবল হাউসিং এখানে তৈরি হচ্ছে। তাও আপনি যে বিষয়টা বলছেন আপনি ডিটেলস আমার দিতে হবে, নিয়ে তারপরে আপনি প্রচার দিতে হবে। পরবর্তী প্রশ্নকর্তা অনারেবল মেম্বার জিতেন্দ্র মজুমদার। মাননীয় অধ্যক্ষ, মাই স্টার পারসন 5, মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়, কোশ্চেন নাম্বার 5, 1 নম্বর হচ্ছে আমরা 2.0 প্রকল্পের অধীনে কত পরিবার নতুন পানীয় জলের সংযোগ পেয়েছে? উত্তর হচ্ছে আমরা 2.0 প্রকল্পের অধীনে 21,413 পরিবার নতুন পানীয় জলের সংযোগ পেয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রকল্প বাস্তবায়ন কত ঘর পেয়েছে এটা যদি স্পেসিফিক বলা হয়, এবং এত কম সংখ্যক ঘর যেখানে সবচেয়ে বেশি আমাদের জনজাতি অঞ্চল যেমন আছে, সমতলও আছে, প্রগতি সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী যে উত্তর দিয়েছেন তার সাথে আমি যুক্ত করছি যে এটার স্পেসিফিকেশনগুলি দিলে আমাদের পক্ষে সুবিধা হবে। আর Go to Filmora, write down your মধ্যে 70টি গভীর নলকূপ চালু করা হয়েছে, 26টি মডিফাইড আয়রন রিমুভাল প্ল্যান্ট, 21টি প্যাকেজ টাইপ আয়রন রিমুভাল প্ল্যান্ট অলরেডি স্থাপন করা হয়েছে, এবং যে 445.25 কিলোমিটার পানীয় জলের যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তার মধ্যে 387.05 কিলোমিটার পাইপলাইন সম্প্রসারণ করা হয়েছে, প্রায় 86.93%, এবং 21,413 পরিবার অর্থাৎ 86.52% পরিবারকে পানীয় জলের সংযোগ প্রদান করা হয়েছে। বাকি 5টি ডিপ টিউবওয়েল খনন এবং 11টি মডিফাইড আয়রন রিমুভাল প্ল্যান্ট এবং 10টি প্যাকেজ টাইপ আয়রন রিমুভাল প্ল্যান্ট এবং 58.205 কিলোমিটার পাইপলাইন সম্প্রসারণ 3,336 পরিবারকে সেই জলের সংযোগ দেওয়ার কাজ এগিয়ে চলছে। আগরতলা পৌর নিগম এবং অন্যান্য পৌর পরিষদ নগর পঞ্চায়েত এলাকায় আমরা 2.0 কাজ আগামী 31/12/2026 তারিখের মধ্যে শেষ করার চেষ্টা করছে। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নকর্তা অনারেবল মেম্বার শ্রী মাজারুল মহোদয়। Honorable Speaker, sir, my question numbers take a start
115. মাননীয় স্পিকার স্যার, মাননীয় বিধায়ক শ্রী মাইলাভ্রম মহোদয় প্রশ্ন হল বনবঙ্কুল বন রেঞ্জ এলাকায় পর্যটন বিকাশ, বন সংরক্ষণ এবং সরকারি কর্মকর্তা সহ পর্যটকদের আবাসনের সুবিধার্থে একটি বন ডাক বাংলো নির্মাণের কোনো পরিকল্পনা সরকার করেছে? উত্তর: বনবঙ্কুল রেঞ্জ এলাকায় পর্যটন বিকাশ, বন সংরক্ষণ এবং সরকারি কর্মকর্তা সহ পর্যটকদের আবাসনের সুবিধার্থে একটি ডাক বাংলো নির্মাণের আপাতত কোনো পরিকল্পনা নেই। 2 নম্বর প্রশ্ন: থাকলে প্রকল্পটির সম্ভাব্য স্থান, আনুমানিক ব্যয় এবং বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা। 1 নং প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নং প্রশ্নের উত্তর আসে। সাপ্লিমেন্টারি স্যার, আমাদের বর্তমানে মনোবঙ্কুল এলাকায় এরকম আমাদের যেমন আমি তুলে ধরেছি মনোবঙ্কুল বন রেঞ্জ এলাকা, সেখানে বনকে যাতে সুরক্ষিত রাখতে গেলে এবং যেমন সরকারি কর্মকর্তা, বিশেষ করে পর্যটক, আজকে আমাদের বিশেষ করে সাবরুম এলাকায়, আমাদের মনোবঙ্কুল এলাকায় বিশেষ করে পর্যটকদের এত ভিড় হচ্ছে, যার কারণে মনোবঙ্কুল এলাকায় বর্তমানে একটাও এরকম রেস্ট হাউস বা ডাক বাংলো নেই। যার কারণে আমি চাই সরকারের কাছে যাতে যে কোনো ব্যাপারে যাতে আমাদের একটা ডাক বাংলো যাতে করা হয়, সেটা আমি আবেদন করছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, নর্মালি আমাদের যে ফরেস্ট রেস্ট হাউসগুলো হয়, এটা মূলত নট ফর পর্যটক। ইট ইজ বেসিক্যালি যখন আমাদের অফিসাররা বিভিন্ন কাজের ইন্সপেকশনে যাবেন, দে নিড টু টেক রেস্ট। কারণ ফরেস্টের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করে পায়ে হেঁটে গিয়ে প্ল্যান্টেশন, বিভিন্ন চেক ড্যাম এগুলো দেখে এসে ওনারা রেস্টের জন্য এগুলোকে ফরেস্ট রেস্ট হাউস। I really appreciate the question by Honorable MLA যে পর্যটকদের জন্য যদি এমন কিছু রেস্ট হাউসের দরকার হয়, right beside me the Honorable Tourism Minister is sitting, এটা ট্যুরিজম ডিপার্টমেন্ট and বাকি কর্মচারী, সরকারি এমএলএ টেমএলএ মিনিস্টার যেখানে থাকবে, তার জন্য কিন্তু ডাক বাংলোগুলো তৈরি হবে রেভিনিউ ডাক। সো তবে এইটুকু বলতে পারি যে আপনার প্রশ্ন আসার সাথে সাথে আমি সাউথ ডিএফও ইনচার্জকে জিজ্ঞেস করলাম ব্যক্তিগতভাবে, উনি আমাকে উত্তর দিয়েছেন যে স্যার, আমাদের এক্সিস্টিং যে ফরেস্ট রেস্ট হাউস হাইলি দিশা কলাচড়াতে যেটা আছে, that itself is sufficient to cater the need of forest department, which is approximately 10 kilometers from Monobonpur range. তো তাতেও দেখা যাচ্ছে আর্থিক সংস্কারের অভাবে আমরা চেষ্টা করছি, এটা সংস্কারের দরকার রয়েছে। once we do the renovation work, অন্তত সেখানেও কিছু পর্যটকরা যদি থাকতে চায় they can see. সো তারপরেও বলছি, যদি রাইট প্রপোজাল মাননীয় বিধায়কের থেকে বা অন্যান্য দপ্তর থেকে যদি আসে যে ফরেস্ট ডিপার্টমেন্টকেই করতে হবে, দেন ডেফিনেটলি ফরেস্ট ডিপার্টমেন্ট উড লাইক টু থিঙ্ক অ্যাবাউট ইট। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেহেতু বিষয়টা আসছে, আমাদের ত্রিপুরার বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে দীর্ঘ 70-80 বছর ধরে কিছু কিছু লোক বসবাস করে এসছে স্থায়ীভাবে, কিন্তু আজকের দিনও ওনারা ফরেস্টে মানে ল্যান্ডের মধ্যে, যদিও সেটা স্টেট ফরেস্ট নয়, এটা
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রালের অধীনে রয়েছে। যেহেতু তারা দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে স্থায়ীভাবে ওই সমস্ত জায়গায় বসবাস করে আসছে এবং কিছু কৃষি জমিও সেখানে রয়েছে, কৃষি হিসেবে রয়েছে। আমার বিধানসভাতে এবং মাঝমারাতে প্রায় 4 শতাধিক পরিবার এইভাবে তারা ফরেস্ট ল্যান্ডের উপরেই বসবাস করে আসছে। মাঝে মধ্যে ফরেস্ট থেকে ওদের কাছে নোটিশও যাচ্ছে। তো তারা মানে একটা এমন একটা পরিস্থিতিতে যে কোথায় যাবে, কাকে বলবে, ফরেস্ট থেকে হ্যারাসমেন্ট হচ্ছে। তো আমি মাননীয় বনমন্ত্রী মহোদয়ের প্রতি আমার বিনম্রভাবে আবেদন থাকবে, যদি কোনো আইনগতভাবে এটাকে দেখে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে যদি ওই সমস্ত পরিবারকে কোনো স্থায়ীভাবে পাট্টা বা তাদেরকে বন্দোবস্ত করার ব্যবস্থা করা হয়, এই রাজ্যে হাজারো পরিবার উপকৃত হবে এবং তাদেরকে আমরা স্থায়ীভাবে বসবাস করার একটা সুযোগ আমরা করে দিতে পারবো। এটা আমার মনে হয় একটা বড় অ্যাচিভমেন্ট হবে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শ্রী ভগবান চন্দ্র দাস যে সাপ্লিমেন্টারিটা করেছে, I really appreciate him for this supplementary question. এই বিষয়টা after I took over as forest minister, আমি যখন দিল্লিতে যাই, I also expressed my concern on the same thing, যে এত পরিবার এখনো বন এলাকায় বসবাস করছে, they don't have real rights. এই যে পাট্টা দেওয়ার যে ইয়েটা, Forest Department is not the nodal department for this. Tribal Welfare Department is the nodal department for ROFR Pattali. তো ফরেস্টের কাছে যদি ট্রাইবাল ওয়েলফেয়ার বা রেভিনিউ দপ্তর থেকে ভেরিফিকেশনের জন্য যদি আসে, we normally verify, এবং তারা যদি সেখানে বসবাস করে থাকেন, ফরেস্ট ডিপার্টমেন্ট ডু নট হ্যাভ এনি অবজেকশন। তবে যে প্রশ্নটা উনি করেছেন যে ROFR